প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। চলমান পরিস্থিতি এবং সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে নিয়মিত আলোচনার এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব হাসান মামুন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন, সংকট কাটছে রাজনীতিতে, নির্বাচনী সংলাপ শুরু আজ, গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে, তারেক রহমান। মানবজমিন, ট্রাম্পের সঙ্গে হাস্যোজ্জ্বল ডক্টর ইউনূস, মামলাবাজ আতঙ্ক শ্রীপুরে, কারাভোগ করছেন নিরীহ মানুষ। ফখরুল আবেদ দ্বন্দ্বে উত্তপ্ত কোম্পানিগঞ্জ। কালের কণ্ঠ, দূষণে দুর্দশা বুড়িগঙ্গার, বিষাক্ত বর্জ্যে বিষাক্ত ঢাকার 4 নদী। প্রধান নির্বাচন কমিশনার, বেআইনি কারো পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেব না। মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন সেনাপ্রধান। আমার দেশ, খাগড়াছড়ি ফের উত্তপ্ত, সক্রিয় বিশেষ মহল। আন্দোলন দমনে রাজীবকে গুলির নির্দেশ হাসিনার। কালবেলা, প্রবাসী কারাবন্দী ভোট নিয়ে চ্যালেঞ্জে ইসি। গাজা নিয়ে ট্রাম্পের 21 দফা পরিকল্পনায় কি আছে, হত্যাযজ্ঞ চলছেই। দেশ রূপান্তর, বিশ্ব নেতাদের সমর্থন ডক্টর ইউনূসকে। ভোট পর্যবেক্ষণে 73টি দেশি সংস্থা চূড়ান্ত। সময়ের আলো, ঢাকা দিল্লি দূরত্বে জেলবন্দি জেলেরা। কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ঐকমত্য কমিশন, আদালতের দ্বারস্থ হতে পরামর্শ, জুলাই সনদ বাস্তবায়ন। খবরের কাগজ, ফেব্রুয়ারিতে নির্বাচন, সবাই একমত। ফ্ল্যাটের আবেদন করে বাগিয়েছেন ডুপ্লেক্স। দিনকাল, ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে, তারেক রহমান। জাতিসংঘের সার্ক পুনরুজ্জীবনে জোরালো আহ্বান, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি ও সংস্কার তুলে ধরলেন ডক্টর ইউনূস। আলোকিত বাংলাদেশ, গেম চেঞ্জার হতে পারে 50 লাখ প্রবাসী ভোটার। বাংলাদেশে কাজ করা খুবই কঠিন বললেন সিইসি। দৈনিক সংগ্রাম, ছোট গাড়ি যখন বড় দুর্ঘটনার কারণ, উল্টো পথে বেপরোয়া যানবাহন, অহরহ দুর্ঘটনার শিকার মানুষ। খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি। আমরা আলোচনা শুরু করি। আমরা প্রথমেই যে শিরোনামটি বলছিলাম, আমার মনে হয় যে আমরা সেটিকে ঘিরে আলোচনা শুরু করতে পারি। সংকট কাটছে রাজনীতিতে, নির্বাচনী সংলাপ শুরু আজ। তবে এর পাশাপাশি অন্য একটি সংবাদপত্রে আমরা শিরোনাম দেখলাম যে জুলাই সনদ নিয়ে এখনো সুরাহা হচ্ছে না, আদালতের দ্বারস্থ হতে পারে, এরকম কথাও তো রয়েছে। আমরা একটু আলোচনা শুরু করি। জি রনি ভাই, সংকট কাটছে রাজনীতিতে যদিও শিরোনাম হয়েছে, আমার কিন্তু এরকম মনে হয় না। সংকট কাটার লক্ষণ একটু কমই দেখা যাচ্ছে। আমরা মাঝে প্রত্যাশা করেছিলাম যে জুলাই সনদে একটা ঐকমত্য হবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়েও জটিলতা তৈরি হবে না। তো ঐকমত্য কমিশনের কাজ কিন্তু ওই বাস্তবায়ন প্রক্রিয়াতে আটকে আছে। ঐকমত্য কমিশনের সভাপতি এবং সহসভাপতি দুজনই তো দেশের বাইরে, ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ। তো এখন তারা ফিরলে এর কার্যক্রম গতি পাবে কিনা আমরা জানি না। কিন্তু আপনি যেটা বললেন যে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হতে পারে, তাহলে সংকট কিভাবে কাটছে, তাই না? মানে রাজনৈতিক বিষয় নিষ্পত্তি যদি আদালতে গড়ায়, তাহলে এটা তো মানে রাজনৈতিক অঙ্গনেও জটিলতা সৃষ্টি করতে পারে। কারণ আদালতের সিদ্ধান্ত যদি আসে, তাতে দেখা যাবে যে এক পক্ষ খুশি আরেক পক্ষ অখুশি, এটা কিন্তু হতে পারে। তো সেজন্য রাজনৈতিক সংকটের সমাধানটা রাজনৈতিকভাবে হওয়াই ভালো। আর সবচেয়ে বড় কথা আমার যেটা মনে হয় যে এখানে আরেকটা দৃষ্টিভঙ্গি বাজারে আছে, সেটা হচ্ছে যে জনগণের কাছে নিয়ে যাওয়া বিতর্ক। মানে মতৈক্য যদি না হয়, মতবিরোধটাকে জনগণের কাছে নিয়ে যাওয়া। এক এক পক্ষ তার বক্তব্য জনগণের কাছে উপস্থাপন করবে এবং জনগণ রায় দেবে।
তো এই কথাটা বিএনপি যতটা জোরের সঙ্গে বলছে, অন্য পক্ষও কিন্তু বলছে না, এটা আমরা লক্ষ্য করছি। আজকে একটা সেমিনারে বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলেছেন যে যদি এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষে পিআর, উভয় কক্ষে পিআর, এই দাবিতে তো আন্দোলন শুরু হয়েছে। জামায়াতে ইসলামের নেতৃত্বে ইসলামপন্থীদের একটা বড় অংশ, বেশ কয়েকটা দল, তারা আন্দোলন কর্মসূচি পালন করছে। আবার তারা কিন্তু ঐকমত্য কমিশনের বৈঠকেও আছে, এটাকে অনেকে সবিরোধ বলছে। তো যাই হোক, তারা হয়তো চাপ সৃষ্টি করতে চাচ্ছে বা বাড়তি সুবিধা আদায় করতে চাচ্ছে, এবং এই আন্দোলনটা সম্ভবত বিএনপির বিরুদ্ধে, মানে বিএনপিকে চাপে রাখার জন্য, তারা যাতে তাদের সঙ্গে একমত হয়। তো এইগুলোকে অপকৌশল বলা হবে কি না সেটা একটা প্রশ্ন। আবার রাজনীতিতে অপকৌশল তো আছে। যাই হোক, তো এইসব ঘিরে কিন্তু আমি সংকট কাটার লক্ষণ দেখছি না। আর অনেকে মনে করে যে আমাদের প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলের 2 জন করে প্রতিনিধি নিয়ে গেছেন, তাতে এটা সংকট কাটার একটা লক্ষণ প্রকাশ পাচ্ছে। আমার এটা কিন্তু মনে হয় না। আমার যেটা মনে হয় যে আগামী নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে? জুলাই সনদের ভিত্তিতে, জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতে, নাকি জুলাই সনদে যে ভিন্নমত দেখা দিয়েছে বিশেষ করে সাংবিধানিক প্রশ্নে, সেই ভিন্নমত নিয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে? এই ব্যাপারটা তো নিষ্পত্তি হওয়া খুব কঠিন, কারণ এখানে এক পক্ষ আরেক পক্ষকে ছাড় দেবে এটা আশা করা আমার কাছে মানে সঙ্গত মনে হয় না। আমার কাছে মনে হয় যে একটা পয়েন্টই আদায় হতে পারে বিএনপির কাছ থেকে, সেটা হচ্ছে উচ্চকক্ষে পিআর। আমি বিনীতভাবে এই কথাটা একটা পত্রিকায় লিখেছিও যে আপাতত উচ্চকক্ষে পিআর হলে চলবে। আপাতত পিআর হঠাৎ করে যদি আমরা উভয় কক্ষে চালু করি, প্রথম কথা হচ্ছে উভয় কক্ষ হবে কিনা সেটাও একটা প্রশ্ন। তার জন্য কিন্তু সাংবিধানিক সংস্কার লাগবে, মানে রাষ্ট্র কাঠামোর সংস্কার লাগবে। তারপরে হচ্ছে যে উভয় কক্ষে পিআর কিনা। তো উভয় কক্ষে পিআর এটা বেশি এক্সপেরিমেন্টাল হয়ে যাবে, মানে উচ্চাভিলাষী হয়ে যাবে বেশি। পিআরের অভিজ্ঞতা তো বিভিন্ন দেশে বিভিন্ন রকম এবং অনেক ক্ষেত্রে ভালো না। আমরা নেপালে একটা অভিজ্ঞতা দেখেছি কিছুদিন আগে। নেপালে কিন্তু রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পাশাপাশি পিআর চালু হয়েছিল, এবং সেখানে রাজনৈতিক দলগুলো এই পিআর জনিত সংকটে হাবুডুবু খেয়েছে। অন্যান্য সংকটও আছে সেখানে, এবং 2-3 দিনের একটা গণ অভ্যুত্থানে সেখানে কিন্তু রাজনৈতিক পালাবদল হয়েছে বড় ধরনের। তো যাই হোক, সেখানে অবশ্য অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েই ক্ষমতা নিয়েছে, এবং তারা বোধহয় খুব বেশি সংস্কারে যাবে না। যদিও আন্দোলনকারীদের তরফ থেকে কিন্তু বাংলাদেশের মতোই দাবি আছে যে হত্যাকাণ্ডের বিচার হতে হবে এবং কিছু দুর্নীতি বিরোধী ব্যবস্থা নিতে হবে। আজকে খবর ছিল যে ওই আন্দোলনের একজন নেতা, উনি একটা দল গঠন করবেন এনসিপির মতোই। তো কিন্তু ওইখানে তারা কিন্তু ক্ষমতায় যায়নি, ক্ষমতার অংশীদার হয়নি, ফলে সংকটটা কম। এখানে তো এনসিপি ঘিরে একটা সংকট তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি কিন্তু প্রতীক নিয়ে একটা কঠোর অবস্থান নিয়েছে। নির্বাচন কমিশন ভার্সাস এনসিপি, এটা দেখা দিচ্ছে। আজকেও খবর আছে, সার্জিস আলম আজকেও বলেছেন যে প্রতীকের যে তালিকা সেখানে শাপলা প্রতীক নাই। উনি বলেছেন যে শাপলা প্রতীক তো অন্তর্ভুক্ত করা যায়। আবার নির্বাচন কমিশন অবস্থান নিয়েছে যে তারা শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করবে না, এবং খুব জোরালোভাবে বলেছে যে এই বিষয়ে ব্যাখ্যাও তারা দেবে না। আমি এইরকম খবরও দেখলাম, আপনি দেখেছেন বোধহয়। তো দুই পক্ষকেই কঠোর মনে হচ্ছে। তো এটা ঘিরেও জটিলতা সৃষ্টি হতে পারে। মানে এই যে খবরটা হয়েছে যে সংকট কাটছে, আমি সংকট কাটার লক্ষণ দেখতে পাচ্ছি না। একটি শিরোনাম এখানে আমার সামনে আমরা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সবাই একমত। এখানে আপনি যাদের কথা বললেন যে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সময় মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যারা গেছেন সেই নেতাদের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ওই তো আমি বলেছি যে তাদেরকে নিয়ে যাওয়াতে একটা আশাবাদ তৈরি হয়েছে অনেকের মধ্যে, কিন্তু এর ভেতর দিয়ে বিশ্ব সম্প্রদায়কে দেখানো গেছে যে এরা সরকারের পেছনে আছে বা এদের মাধ্যমে সরকারটা এসছে, এবং এই রাজনৈতিক ঐকমত্য আছে যে এই সরকারকে সমর্থন করার প্রশ্নে। কিন্তু সরকার একটা গ্যাড়াকলে আছে, সেটা হচ্ছে যে ঐকমত্য কমিশনে কিন্তু অগ্রগতি না হওয়াটা।
এবং এই কথাটাও বলা হচ্ছে যে সরকার কিন্তু সংস্কারে অনেক বেশি সময় নষ্ট করে ফেলেছে এবং মানে নির্বাচনের প্রস্তুতি বরং কম হয়েছে। আজকে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে, নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি এবং অন্যান্য ইসি ভাষণ দিয়েছেন। তারা কিন্তু নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। তারা বলছেন যে এটা বিরাট চ্যালেঞ্জ এবং কেউ কেউ তো নির্বাচন কর্মকর্তাদের পরকালের কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন যে ইহকালে জবাবদিহি করতে হবে, পরকালে জবাবদিহি করতে হবে। মানে আসলেই নির্বাচনটা প্রধান নির্বাচন কমিশনার আবার তিনি তো কমিশনারদেরকে বলেছেন যে কারো পক্ষে কাজ করা যাবে না, বেআইনি কোনো কিছু করতে আদেশ দেওয়া হবে না। সেই এগুলো তো বলবেনই, এটা স্বাভাবিক, এটা সবাই বলবে, কিন্তু কার্যক্ষেত্রে তারা কি করবেন সেটা তো আমরা জানি না। এই নির্বাচন কমিশন কিন্তু কোনো নির্বাচন পরিচালনা করেনি এই পর্যন্ত। মানে তাদেরকে সরাসরি মানে জাতীয় নির্বাচন পরিচালনা করতে হবে। তারা যদি কিছু স্থানীয় নির্বাচন পরিচালনা করতেন, মানে অল্প কিছু, খুব বেশি স্কোপ ছিল না, সেটা আবার বেশি পরীক্ষামূলক বা বেশি নিরীক্ষামূলক হয়ে যেত বা ঝুঁকিপূর্ণ হতো। অন্তত কিছু সিটি কর্পোরেশন নির্বাচন করলে তারা কিন্তু তাদের সক্ষমতা নিজেরাও মানে বিচার করে দেখতে পারতেন। এখন তারা কতখানি প্রস্তুতি নিচ্ছেন, যেমন প্রবাসী ভোটার একটা খবর আছে যে 50 লাখ প্রবাসী ভোটার, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ যে তাদের হতে পারে 50 লাখ, তাদের ভোটদান নিশ্চিত করা, তারপরে ভোটার তালিকা সম্পূর্ণ করার ব্যাপার আছে, তাই না? শুধু গেম চেঞ্জার এরা হবে না, নতুন ভোটাররাও কিন্তু গেম চেঞ্জার হবে। ইতোমধ্যে নতুন ভোটার বোধহয় 4 কোটি এবং ভোটার তালিকা কাজ শেষ হলে এটা 5 কোটিতে গড়াতে পারে। এবং আমরা যদি বয়সটা একটু বাড়িয়ে নিই তাহলে কিন্তু দেখা যাবে যে অর্ধেকের বেশি হচ্ছে ইয়াং ভোটার। তো ইয়াং ভোটাররা একটা বিশেষ ভূমিকায় অবতীর্ণ হবে আগামী নির্বাচনে এবং হিসাব নিকাশ বদলে দিতে পারে, এরকম কথাবার্তা আছে। আচ্ছা, আমরা তো জরিপ দেখছি, জরিপে কিন্তু ইন্টারেস্টিং মানে ফাইন্ডিংস বেরিয়ে আসছে। যেমন জামাতের ভোট উল্লেখযোগ্যভাবে বেড়েছে, জরিপে দেখা যাচ্ছে 30% ভোট। তো তারা দাবি করছে যে 1991 সালে তারা যে ভোট পেয়েছিল 12%, 3 গুণ হয়েছে, মানে 36% এইসব দাবি করছে। যাই হোক, দাবি করুক, অসুবিধা নাই। তো নির্বাচনে অংশ নিতে হবে সবাইকে এবং নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু রয়ে গেছে। এই যে খাগড়াছড়ির খবর আছে, খাগড়াছড়িতে একটা ধর্ষণের ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি এবং সেখানে 144 ধারা জারি হয়েছে। সেখানে কিন্তু বাঙালি পাহাড়ি সংঘাত, ওই যা হয় আর কি, ওখানে হলেই সেটা হয়। এবং ওখানে ট্যুরিস্টরা গিয়ে আটকা পড়েছে, রাস্তাঘাট বন্ধ ইত্যাদি। তো মানে এক একটা এলাকায় কিন্তু এইরকম সংকট দেখা দিচ্ছে। ছোটোখাটো ঘটনা ঘিরে, ছোট ঘটনা বলবো না, ধর্ষণের ঘটনা, একজন আদিবাসী তরুণী ধর্ষিত হয়েছেন, প্রতিবাদ জানানো ঘিরে, তাই না? একদম মারমা কিশোরী ধর্ষিত হয়েছেন। তো এই ঘটনাগুলো পার্বত্য এলাকায় ঘটছে এবং ধর্ষণের ঘটনা কিন্তু বেড়েছে গণ অভ্যুত্থানের পরে। শুধু আদিবাসী বেল্টে না, মানে মূল জনপদেও কিন্তু ধর্ষণ সহ অন্যান্য অপরাধ অনেক বেড়েছে এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে। আজকে একটা সেমিনারে এই কথাটা কিন্তু এসছে যে মানবাধিকার পরিস্থিতি মোটেও ভালো না এবং মানবাধিকার কমিশনকে কিন্তু সরকার সক্রিয় করতে পারেনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বোধহয় এখন নেই কেউ দায়িত্বে, তাই না? আমি নিজেই খুঁজছিলাম এই যে বিভিন্ন এলাকায় একটি মহল যে অতি উৎসাহী হয়ে একটু ভিন্ন ধারার লোকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চুল দাড়ি কেটে দিচ্ছে। ইয়েতে একটা ঘটনা আছে বোধহয় 2-3 মাস আগে ঘটেছিল, সম্ভবত গত ঈদের আগে। এটা কোথায় যেন ঘটনাটা, যেটি আমরা ময়মনসিংহে। তো সেই ঘটনায় মামলা হয়েছে, তার ছেলে মামলা করেছে এবং মামলা হয়েছে তখনই যখন নাগরিক সমাজ থেকে কিন্তু প্রতিবাদ হয়েছে। তার ছেলে বলেছেন কথাটা যে আপনারা প্রতিবাদ করাতে আমি সাহস পেয়েছি। তারা তো খুবই প্রান্তিক জনগোষ্ঠী, তাই না? তো এই ঘটনাগুলো ঘটছিল বিগত সরকারের শাসনামলের শেষ দিক থেকেই ঘটছিল, এটা বেড়েছে। গণ অভ্যুত্থানের পর কিন্তু কোনো কোনো মহল উৎসাহিত হয়েছে, মানে তাদের জীবনধারা অন্যের উপর চাপিয়ে দেওয়া, প্রান্তিক জনগোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়া, ক্ষমতাহীনদেরকে আক্রমণ করা, এই ব্যাপারগুলো বেড়েছে। আমরা বলবো যে আজকে থেকে কিন্তু দুর্গাপূজার মানে মহা
ষষ্ঠী বোধহয়, মানে ক্ষণগণনার পরে দুর্গাপূজা শুরু হচ্ছে। তো দুর্গাপূজায়ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, এটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। গতবারও এটা চ্যালেঞ্জ ছিল এবং এই চ্যালেঞ্জ সরকার মোটামুটি ভালোভাবেই উত্তীর্ণ হয়েছে। এবারও দুদিনের ছুটি আছে দুর্গাপূজায়, দশমীর দিন তার আগের দিন। এটা ছুটিটা এই সরকারই মানে চালু করেছে। কিন্তু পাশাপাশি দুর্গাপূজায় কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে, মহল বিশেষ যাতে কোনো রকম উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করতে না পারে। এবং এটাও মনে করা হয় যে প্রতিবেশী দেশ থেকে উস্কানি থাকতে পারে, এবং এইসব ঘটনায় কিন্তু প্রতিবেশী দেশের যে প্রচারণা এই সরকারের বিরুদ্ধে, সেগুলো কিন্তু চাঙ্গা হবে যদি পরিস্থিতি সামাল দেওয়া না যায়। তো যাই হোক, এই সব কিছুর মধ্যে আমরা তো নির্বাচনের দিকে যাচ্ছি। তো নির্বাচন বলা হচ্ছে যে সবাই একমত। প্রফেসর ইউনূসও জাতিসংঘে বাংলায় যে বক্তব্য রেখেছেন, 42 মিনিটের ভাষণ, লম্বা, তো সেখানে কিন্তু উনি ঘুরে ফিরে এই যে নির্বাচনের কথা বলেছেন এবং সংস্কারের কথাও বলেছেন, যে কী সব সংস্কারের কর্মসূচি হাতে আছে, কিছু সংস্কার বাস্তবায়ন হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে সংস্কার তেমন কিন্তু বাস্তবায়ন হয়নি। এমনকি আশু বাস্তবায়নযোগ্য যেসব সংস্কার এর তালিকা করা হয়েছিল সেগুলোও কিন্তু মানে খুব বেশি করে বাস্তবায়ন করা যায়নি, এর লিস্ট ছোট। আজকে আমি একটা খবর পড়ছিলাম, আজকে বোধহয় কোথায় আলোচনা হয়েছে যে এই যে এনবিআর সংস্কার করা হয়েছে, এটা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল। প্রায় মাসাধিককাল আন্দোলন চলেছে এনবিআরের কর্মকর্তাদের তরফ থেকে। তো এনবিআর সংস্কারের যে কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটির একজন সদস্য উনি অভিযোগ করেছেন যে তাদের প্রস্তাব অনুযায়ী সংস্কার হয়নি। এবং এটাও উনি বলেছেন যে ওনারা যেসব সুপারিশ তৈরি করেছিলেন এগুলো রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছিল এবং চেম্বারগুলোকে দেওয়া হয়েছিল, অনেক চেম্বারকে দেওয়া হয়েছিল। রাজনৈতিক দল এবং চেম্বারের কাছ থেকে পরিপূর্ণ কোনো মানে ফিডব্যাক পাওয়া যায়নি, অর্থাৎ তারা এই ব্যাপারে উদাসীন। যদিও এর সঙ্গে কিন্তু ব্যবসায়ীরা সাংঘাতিকভাবে জড়িত, তাই না, এনবিআর কার্যক্রমের সঙ্গে। এবং ব্যবসায়ীরা তো অভিযোগ করে আসছিল যে এনবিআর রিফর্ম দরকার। তো এখন বিষয় হচ্ছে যে এই রিফর্মটাও কিন্তু সরকার ঠিকভাবে করতে পারেনি, এটা হচ্ছে দুঃখজনক। তো পাশাপাশি এখন আমরা সাংবিধানিক সংস্কারে সরকারকে কতখানি মানে উদ্যোগী বা কতখানি সক্রিয় বা কতখানি সফল দেখব, এই প্রশ্ন আছে। আমরা আরেকটি শিরোনাম যেটি শুরু থেকেই বলছিলাম, একাধিক সংবাদপত্রে অনেকগুলোতেই উপরের দিকে রয়েছে, গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে তারেক রহমান। তিনি আরেকটি সংবাদপত্রে এটি যোগ করা হয়েছে যে যদি গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হয় তখন এটি ঘটতে পারে। হ্যাঁ, তারেক রহমান সাহেব এই মানে বক্তব্যটা মানে ভার্চুয়ালি রেখেছেন কুমিল্লায় বোধহয় 16 বছর পরে বিএনপি সম্মেলন করছে, কুমিল্লা দক্ষিণ বিএনপি। তো 16 বছরে কেন করতে পারেনি সেটা আমরা জানি। একটা কর্তৃত্ববাদী সরকার ছিল এবং শুধু জামায়াত নির্যাতিত ছিল তা তো না, বিএনপিও নির্যাতিত ছিল সাংঘাতিকভাবে। তো যাই হোক, এই অবস্থায় তারা পারেনি, এখন সম্মেলন করছে। তবে তারেক রহমান এখানে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, সেটা হলো যে উনি বলেছেন যে এই ধরনের সম্মেলন করে বা এই ধরনের জমায়েত করে খুব বেশি এগোনো যাবে না। যদি অগ্রগতি আনতে হয় দলের, তাহলে ঘরে ঘরে যেতে হবে, ছোট ছোট টিম করে ঘরে ঘরে যেতে হবে। আমরা জানি যে জামায়াত কিন্তু তাদের 300 আসনে প্রার্থী অনেক আগেই চূড়ান্ত করেছে এবং তাদের অনেক প্রার্থী নিজ নিজ এলাকায় কিন্তু মানে আনুষ্ঠানিকভাবে তৎপর হবে নির্বাচন শিডিউল ঘোষণার পর, কিন্তু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ভেতর দিয়ে, এবং তাদের নারী কর্মীরা কিন্তু ঘরে ঘরে ইতিমধ্যে যাচ্ছে। তো এটা লক্ষ্য করে সম্ভবত উনি বিএনপি কর্মীদেরও বলেছেন ঘরে ঘরে যেতে। মানে এটা যদি বিএনপি করতে পারে তাহলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে চাঁদাবাজি ইত্যাদি সহ এবং নিজেদের মধ্যে সংঘাত ইত্যাদি, তো এইগুলো কমে এসে একটা পজিটিভ ইমেজ তৈরি হওয়ার একটা চান্স আছে। তো যাই হোক, উনি গুপ্ত মানে ফ্যাসিস্ট শক্তি বলতে কি বুঝিয়েছেন এটা কিন্তু একটু প্রশ্ন সাপেক্ষ। এটা কি আওয়ামী লীগকে বুঝিয়েছেন গুপ্ত স্বৈরাচার, নাকি আন্দোলনের এই গণ আন্দোলনের বা গণ অভ্যুত্থানের ভেতর থেকে যেসব শক্তি বেরিয়ে এসছে তাদের কোনো অংশকে বুঝিয়েছেন? এটা কিন্তু পরিষ্কার না। আমরা তো জানি যে এই রাজনৈতিক বিভেদ বেড়েছে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে, এবং এক পক্ষ আরেক পক্ষকে কিন্তু নানাভাবে অভিযুক্ত করছে। এমন অভিযোগও আছে যে অন্যের ঘাড়ে ভর করে পতিত স্বৈরাচার ফিরতে চায় ইত্যাদি, এই ব্যাপারও আছে।
এবং এই যে ডাকসু নির্বাচনে তো এই অভিযোগ উঠেছে, বিএনপির তরফ থেকে তোলা হয়েছে যে ছাত্রলীগের ভোটে ছাত্র শিবির জয়ী হয়েছে। তো এই কথাগুলো আগামীতে বাড়বে কিনা আমরা জানি না, কিন্তু রাজনীতিতে মানে এই যে বাদ প্রতিবাদ বাড়া নির্বাচন উপলক্ষে এটা অসম্ভব কিছু না, এবং অনেক তিক্ত অভিযোগও উঠতে পারে। তো তারেক রহমান সাহেব সংযত বক্তব্য দিয়ে যাচ্ছেন, দেখা যাক মানে ভবিষ্যতে কি হয়। আমরা আরেকটি শিরোনামে যাই, রাজনীতির বাইরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজ বিশ্ব নদী দিবস, এবং এই দিবসকে ঘিরেও একাধিক সংবাদ শিরোনাম রয়েছে বিভিন্ন দৈনিক সংবাদপত্রে। এর মধ্যে একটি দূষণে দুর্দশা বুড়িগঙ্গার, বর্জ্যে বিষাক্ত ঢাকার 4 নদী, জালের জঞ্জালে রুদ্ধ বিষখালীর গতিপথ, এরকম কয়েকটি নদীর কথা বলা হলো। আমরা জানি যে নদীগুলো নিয়ে, জি, বাংলাদেশ তো নদীমাতৃক, আমরা নদীমাতৃক বলে গর্ব করি, এবং পৃথিবীতে কিন্তু বাংলাদেশের ব্র্যান্ডিংও এটা যে আমরা নদীমাতৃক দেশ, এবং নদীমাতৃক পর্যটন বাড়ারও সম্ভাবনা আছে, বর্ষায় পর্যটন বাড়ার সম্ভাবনা আছে আমাদের, এই কথাও বলা হয়। কিন্তু নদীগুলোর দুর্দশা আমরা কিন্তু এড়াতে পারছি না, এবং এর জন্য আমরা প্রধানত আমরা নিজেরা দায়ী। মানে অভিন্ন নদীর ওপর বাঁধ এবং বিভিন্ন উন্নয়নমূলক কোট আনকোট কর্মকাণ্ড উজানে, মানে শুধু ভারতে না চায়নায় হচ্ছে, সেই কারণে নদীগুলো মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর নিজেরও তো একটা জীবন আছে, এটা দাবি করা হয়, বলা হয় যে নদী একটা স্বতন্ত্র সত্তা। হ্যাঁ, নদী কি জীবন্ত সত্তা, এরকম জীবন্ত সত্তা। তো এবং নদীর বেঁচে থাকার অধিকার আছে, মানুষের যেমন আছে নদীর আছে, এবং প্রকৃতিতে সবারই বেঁচে থাকার অধিকার আছে, এবং এটা প্রকৃতির বৈচিত্র্যর জন্য জরুরি। তো যাই হোক, এই নদীগুলো এখন দূষিত হওয়া থেকে রক্ষা করার জন্য তো আমাদের স্থানীয়ভাবে কিছু ইতিবাচক কর্মকাণ্ড নিতে হবে। যেমন আমরা যে এই যে মানুষ তো পলিউটার, এটাও মানে মানতে হবে যে মানে অতিরিক্ত যে জনসংখ্যার চাপ এটা নদীর উপর পড়ছে। তারপর হচ্ছে শিল্পায়নের চাপ, এটা নদীর উপর পড়ছে, বসতির চাপ পড়ছে নদীর উপর। তো এইসব চাপে নদীর দুর্দশা এবং নদীর যে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং নদীর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে নদীতে যে মৎস্য সম্পদ, আমরা তো নদী থেকে বিপুল মাছ আহরণ করি, তাই না? এমনকি ইলিশ নিয়েও বোধহয় আজকে একটা সংবাদপত্রের প্রতিবেদন আছে যে ইলিশ তার গতিপথ বদলাচ্ছে, ইলিশ বেশি আসছে না আমাদের নদীগুলোতে, ধরা পড়ছে কম, ডুবোচর, তারপর নদী দূষণ হচ্ছে, ইলিশের যে মানে খাবারের পরিবেশ সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইলিশ কম পাওয়া যাচ্ছে, এবং ইলিশের গায়ে তো হাত দেওয়া যাচ্ছে না দামের কারণে। তো যাই হোক, শুধু ইলিশ না, মানে আমাদের নদী থেকে মাছ আহরণ কমে যাচ্ছে, এবং মৎস্যজীবীদের সংকট তৈরি হচ্ছে। সামনে কিন্তু এই যে মাছ ধরা নিষিদ্ধ সময় চলে আসছে, মানে এই যে অক্টোবর মাসে 22 দিনের নিষেধাজ্ঞা, তারপরে আবার দীর্ঘ নিষেধাজ্ঞা থাকবে। তো তখন এই মৎস্যজীবীদের রক্ষা করার একটা কর্মসূচিও সরকারের আছে, খাদ্য নিরাপত্তা কর্মসূচি। আমরা আশা করব এই কর্মসূচিকে বিস্তৃত করা হবে এবং তালিকা ঠিকভাবে করে এই কর্মসূচি সাকসেসফুল করা হবে, না হলে কিন্তু মৎস্যজীবীদের মাছ ধরা থেকে আটকানো যাবে না। খানিকটা সময় মধ্যে তো রয়েছে একটি শিরোনাম, আমরা শুরুর দিকে বলছিলাম মামলাবাজ আতঙ্ক শ্রীপুরে, কারাভোগ করছে নিরীহ মানুষ, এরকম আমরা মামলা নিয়ে আরও আগেও আমরা দেখেছি আরও কিছু সংবাদ শিরোনাম হয়েছে। আমি নিউজটা পড়িনি, আপনি কি পড়েছেন নিউজটা? নিউজটার আমরা শুরুর দিকে খানিকটা দেখার সুযোগ হয়েছে, এটা শুধু শ্রীপুরকে কেন্দ্র করে করা হয়েছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যে হারে মামলাবাজির কারণে তো সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গণ অভ্যুত্থানের পরে তো ঢালাও মামলা দেওয়া এগুলো বেড়েছে, এবং এটা কিন্তু সাংবাদিকদের পর্যন্ত গড়িয়েছে, মানে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, এগুলো নিয়ে অভিযোগ আছে। অভিযোগ থাকতে পারে দুর্নীতি নিয়ে, ক্ষমতার অপব্যবহার নিয়ে, বা অন্যান্য অভিযোগ, কিন্তু হত্যা মামলায়ও সাংবাদিকদের জড়ানো, এটা নিয়ে কিন্তু সাংবাদিকদের দিক থেকেও প্রশ্ন আছে। যাই হোক, তো এই ঢালাও মামলা দেওয়ার কারণে এই মামলাগুলোর বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়, এবং অনেক ক্ষেত্রে প্রকৃত অভিযোগ ধামাচাপা পড়ে যায়, আর আদালতের ওপরও প্রেশার পড়ে, কারণ আদালতকে তো জিনিসগুলো নিষ্পত্তি করতে হয়। পুলিশের ওপরও প্রেশার পড়ে, কারণ পুলিশকে দেখা যাচ্ছে অনেক ভুয়া মামলা তদন্ত করতে হয়, তো পুলিশের সক্ষমতাও মানে ক্ষতিগ্রস্ত হয়, তাই না? প্রকৃত মামলাগুলো যাতে এগোয়, প্রকৃত মামলায় যাতে অগ্রগতি হয় এবং নিষ্পত্তি হয়, এবং প্রকৃত অপরাধীরা যাতে শাস্তি পায়,
সেই জন্য এই ব্যাপারটা তো নিরুৎসাহিত হতে হবে। অনেক অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য জনাব হাসান মামুন আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।